নমস্কার। রাজ্যের বেকারদের স্বার্থে যে কয়েকটি বিষয় আমরা প্রায়শই তুলে ধরি, তার মধ্যে অন্যতম হলো তাদের কর্মসংস্থান, চাকরি। এবং আমরা আমাদের মতন করে বিষয়গুলো উপস্থাপন করি বা বেকারদের বক্তব্যগুলো তুলে ধরি। তার পাশাপাশি রাজনৈতিক দলের নেতারা তারাও তাদের মতন করে বক্তব্য উপস্থাপন করেন। সরকার পক্ষে যারা আছেন তারা বলেন, দাবি করেন যে স্বচ্ছতা চাকরি দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত সরকারি চাকরি হচ্ছে এবং সরকারি চাকরির সংখ্যা উল্লেখ করে শাসক শিবির কার্যত সরকারের দৃষ্টিভঙ্গি তারা ব্যাখ্যা করেন। তার বিপরীতে যারা বিরোধী শিবিরে আছেন তারা তাদের মতন করে কথাগুলো বলেন। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পরপর দুটো কর্মসূচি ছিল, অফার বিলির কর্মসূচি, এবং বলা যেতে পারে 48 ঘন্টার মধ্যে দুইটি আয়োজনকে কেন্দ্র করে বা বলতে পারেন 2-4 দিনের মধ্যে এই আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক প্রচার হয়েছিল। এই অনুষ্ঠানগুলোতে যে অফার দেওয়া হয়েছিল, সে অফার দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে কোনো কোনো মহল থেকে প্রশ্ন তোলা হয়। বিশেষ করে সিপিআইএম নেতৃত্ব তাতে প্রশ্ন তুলেছে। বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী কেন অফার সেখানে মন্ত্রী দেবেন, বিধায়ক দেবেন, একটি অনুষ্ঠান করে প্রশ্ন তোলেন। দপ্তরের সচিব দিতে পারেন, অধিকর্তা দিতে পারেন, কিন্তু মন্ত্রী বিধায়ক দেওয়া মানে তাকে প্রকারান্তরে প্রভাবিত করা, যে চাকরি তার দ্বারা হয়েছে, তাদের আমলে হয়েছে, তাদের উপস্থিতিতে হয়েছে। মূলত সেই বিষয়গুলো এই নিয়ে যখন বিভিন্ন মহল থেকে কথা বলা হয়েছিল, সিপিআইএম রাজ্য সম্পাদকের বক্তব্যকে কার্যত জবাবের রাজনীতিতে ব্যাখ্যা করেছেন বিজেপির নেতৃত্ব। আজ পরন্ত বিকালে সাংবাদিক সম্মেলন করে বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী তার মতন করে কয়েকটি বিষয় উপস্থাপন করেন এবং চাকরি সংক্রান্ত বিষয়ে বর্তমান সরকারের স্বচ্ছতা দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা দিয়েছে। তার আগে গতকাল বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে এবং এডিসির প্রাক্তন সিইএম রাধাচরণ দেববর্মা তারা সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্য বামফ্রন্টের তরফে। মূলত এডিজিপিকে দেওয়া স্মারকলিপির প্রেক্ষাপটে তারা সাংবাদিক সম্মেলন করেছিলেন। তাতে কয়েকটি বিষয় উপস্থাপন করেছেন। মোহনপুরের একটি ঘটনা, এবং তা নিয়ে আপনারা শুনেছেন, ব্যাখ্যাও দেওয়া হয়েছে, সংবাদ প্রকাশ হয়েছে। তার পাশাপাশি সামগ্রিক বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। তার জবাব দিতে গিয়ে আজ সুব্রত বাবু মূলত যে কয়েকটি কথা বলছেন, তাতে বলছেন যে সিপিআইএম পার্টি অফিসে হামলা, অগ্নিসংযোগের যে ঘটনা, সেগুলো সিপিআইএমের অন্তর্কুণ্ডলেরই প্রভাব এবং তাদেরই অভ্যন্তরীণ অন্তর্কুণ্ডলের কারণেই সেই ঘটনাগুলো ঘটছে বলে তিনি দাবি করেছেন সাংবাদিক সম্মেলনে। তার পাশাপাশি তিনি যে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, তার মধ্যে যে কথাগুলো বামফ্রন্ট নেতৃত্ব অভিযোগ তুলেছেন বা চাকরি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অভিযোগ তোলা হয়েছে, তার জবাব দিতে গিয়ে তিনি যে সব কথাগুলো উল্লেখ করেছেন, তাতে বর্তমান সরকারের সময় চাকরির গ্যারান্টি আছে, বেকারদের কোনো আন্দোলন নেই, স্বচ্ছতা চাকরি হয়, এবং এইভাবে অফার বিলি করার অনুষ্ঠান করার মানে হচ্ছে এই চাকরিগুলো 100% সেখানে স্বচ্ছ, কোনো দুর্বলতা নাই। ডাক্তার মানিক সাহার সরকারের তা সাহস করে তারা অফারগুলো দিতে পারেন, কোনো দুর্বলতা নেই বলে, বিন্দুমাত্র দুর্বলতা নেই, 100% স্বচ্ছতার সঙ্গে চাকরি। বিজেপির নেতার এই বক্তব্য কার্যত আজকের প্রেক্ষাপটে কেন আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারাও কথা বলুন। চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আলোচনা হয়, অনেক বক্তব্য রাখা হয়, পক্ষে বিপক্ষে অনেকে তার মতন করে যুক্তি দেন, কেউ কেউ তাকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। আমরা শুধু এতটুকু বলি, আপনাদের মতামত হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য বিষয় এবং এই অনুষ্ঠানে আপনারা মতামত দেবেন। অবশ্যই সময়ের প্রতি দৃষ্টি রাখবেন, কম সময়ের মধ্যে মূল বক্তব্য রাখার চেষ্টা করবেন। খানিকটা দেরিতে আপনাদের সঙ্গে আজ আমরা মিলিত হয়েছে কথা বলার জন্য। আপনারা এই সময়ের মধ্যে যারা যারা চেষ্টা করেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য, তারা আরো একবার চেষ্টা করবেন, আপনার ভাবনা এই অনুষ্ঠানে তুলে ধরবেন। তার আগে বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তীর বক্তব্য আমরা শুনব। রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এর একটি সাংবাদিক সম্মেলন আমাদের নজরে এসছে। ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক শ্রী মানিক দে মুখ্যত আলোচনা রেখেছেন এবং তারপর রাধাচরণ দেববর্মা মহোদয় সহ আরো কেউ কেউ আলোচনা করেছেন। তো সেই গোটা সাংবাদিক সম্মেলন যদি আমরা লক্ষ্য করি, তাহলে একটা বিষয় আবারও প্রতিভাসিত হয়
যে ওনারা কনফাইন্ড একটা বৃত্তের মধ্যেই, একটা আবর্তেই বারবার ঘুরপাক খাচ্ছেন। ওনাদের সামনে কোনো ইস্যু নেই, বরং এমন একটা প্রকাশভঙ্গি থাকে যার উদ্দেশ্য হচ্ছে রাজ্যের মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করা যায় কিনা এবং মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা। স্পষ্টত এই দুটো বিষয়কে লক্ষ্য রেখেই ওনারা সেই স্ক্রিপ্ট তৈরি করেন, যেটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। যদিও রাজ্যের সচেতন মানুষ সেগুলিকে ঘৃণা ভরে বরাবর প্রত্যাখ্যান করেন। গতকালও তার ব্যতিক্রম হয়নি। নমস্কার, কে বলছেন? রেগা নিয়ে অনেক প্রসঙ্গ তুলেছেন, কথা বলুন। প্রশ্নের উত্তরে আমরা খণ্ডন করতে পারি। তার কারণ বিভাজন যদি সৃষ্টি করে একমাত্র সারা ভারতবর্ষের বিজেপি একমাত্র বিভাজন সৃষ্টি করে, তার প্রমাণ আমরা গতকালকে দেখছিলাম। কলকাতাতে হিন্দু মহাসভার বিজেপি দুজন কর্মী বাংলাদেশের পাকিস্তানের পতাকা লাগাইছিল, এটা পুলিশ গ্রেপ্তার করলো। আজকে তারা বিজেপি নেতারা ছড়াইয়া নিয়ে ফুলের মালা দিয়া বরং করে নিল। তাই এটা বিজেপির চক্রান্ত থাকে, কিরা যে বিভাজন সৃষ্টি করা যায়। এখানে অন্যান্য দল, বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা কিন্তু এত বিভাজন চায় না, যেটা বিজেপি চায়। আর চাকরির স্বচ্ছতা যদি বলতে হয়, যদি স্বচ্ছতা চাকরি হয়, তাহলে পোস্ট অফিসে কেন সরকার, কেন্দ্রীয় সরকার পোস্ট অফিস দেওয়া হয়েছে? আমরা জানি স্বচ্ছতা ভাবে পোস্ট অফিসের মাধ্যমে চাকরির অফার আছে, কিন্তু চাকরির অফার কেন মন্ত্রীর হাতে বিলি করা হয়? স্বচ্ছতা থাকলে, যদি স্বচ্ছতার অফারে হয়, স্বচ্ছতা ভাবেই দেওয়া হয়, তাহলে পোস্ট অফিসের মাধ্যমে দিতে পারে। পিওনের কাজটা কেন মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব করতেছে? তাই না? তার অন্যান্য কাজ আছে, অন্যান্য কাজগুলা করুক না, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখুক, প্রশাসনকে সঠিক মতো রাখুক, কিন্তু তাই নিজে না করে তাই অফারগুলি চাইয়ে। আর তার সাফাই গাইতে চাইছে সুব্রত বাবু। তো সুব্রত বাবুর একটু জানার দরকার আছে বিভাজনটা যে করতে আসছে, কারা বিভাজন করে, হিন্দু মুসলিম বিভাজন। তো সুব্রত বাবুরে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো, ইন্ডিয়া গেটে গিয়ে দেখো যে সংখ্যালঘু মুসলিমরা কতজন শহীদ ছিল আর অন্যান্যরা কতজন শহীদ ছিল। ৬২,০০০-এর উপরে সংখ্যালঘু দেশ স্বাধীন করতে গিয়ে শহীদ ছিল, কিন্তু সেই শহীদের নাম না করিয়া তারা এখন হিন্দু মুসলিম বিভাজন তারা তৈরি করতেছে দেশের মধ্যে। আমরা আহ্বান রাখবো আপনারা যে এই বিভাজন বন্ধ করে রাজনীতি করুক, রাজনৈতিক ভাবে, কিন্তু বিভাজন পেরা না, হিন্দু মুসলিম দিয়া না, ধর্ম দিয়া না। ভারতবর্ষটা গণতন্ত্র দেশ, এই কথাটা মনে রাখতে হইব। এই আমাদের সুব্রত বাবুরা বিভাজন অন্য অন্য দলেরা করে না, তারাই করে একমাত্র। তুলেছেন। প্রসঙ্গ তুলতে গিয়ে একেবারে গল্পের গরু গাছে চড়িয়ে দেওয়ার মতন ব্যবস্থাও করেছেন। কি বললেন? রেগার পেমেন্ট যখন হয় তখন নাকি বিজেপির স্থানীয় লোকরা গিয়ে তাতে ভাগ বসায়। ওরা ভুলেই গেছেন যে ওনাদের জামানা এখন নেই যে সপ্তাহে বা 15 দিনের রেগার পেমেন্ট হবে, সেটা বলে কয়ে হবে। আর নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, দেখো, আমি যে ভদ্রলোকের আলোচনা শুনছি টিভিতে, আমার মনে হয় উনি স্বর্গের রাজ্যে বাস করছেন। না হইলে ত্রিপুরা রাজ্যের বাস্তব চিত্র বলাই সঠিক ছিল। বেকারের আন্দোলন নেই, আন্দোলন করে কি হবে? আন্দোলনের তো এখন মূল্য নেই, আর অনেকে ভয়েই আন্দোলন করে। ত্রিপুরা রাজ্যে আন্দোলন হয়েছে, জরুরি অবস্থার সময় কর্মচারী আন্দোলন করেছে এবং বিভিন্ন শ্রমিক থেকে শুরু করে সকলকে আন্দোলন করেছে। কিন্তু এখন দেশের অবস্থা জরুরি অবস্থার চেয়েও খারাপ। মানুষ চায় না মানুষের ধন সম্পত্তি নষ্ট করতে। সামান্য আন্দোলন করে আমার বাড়ি ঘর আক্রান্ত হোক, আগুন লাগুক, এইগুলি মানুষ চায় না, পছন্দ করে না। অনেকে দেখবেন আপনারা
প্রোগ্রামের নাম পর্যন্ত বলতে চায় না বলে। কাজেই একদিন তার পরিচয় হবে কি কাজ হচ্ছে, কি করছে, জায়গা থেকে শুরু করে সকল স্তরে। আমি বলছি, অনেকদিনই বলেছি, মুখ্যমন্ত্রীর অফিসে পর্যন্ত একজন কর্মচারী চলে নাকি? মুখ্যমন্ত্রীর অফিসে একজন কর্মচারী দিয়ে গৌরী দেবনাথ, আমি নাম বলে দিচ্ছি, আর বাকি সরকারি পেনশনে গেছে, আমি নিজেও পেনশনে গেছি। এই অফিস থেকে একটা লোক নিয়োগ নেই, আলাপ বলাপ করে বিভিন্ন দপ্তরকে করে পরে চালানো হচ্ছে। কাজ করতে আর কাজ থেকে শুরু করে কোনো কিছু বলে শেষ করা সম্ভব হবে না অল্প সময়ে। কোথাও পরিপূর্ণ লোক নেই। এটা আমার বক্তব্য। নমস্কার। হবে আর কমরেডরা যেমন করে পায়ের উপর পা তুলে একটা চেয়ার নিয়ে ব্যাংকের সামনে বসে থাকতো, যাওয়ার সময় বেরিয়ে আসার সময় টাকা নিয়ে এদেরকে হাপ্তা দিয়ে যেতে হতো, সেই জমানা মোদিজির সরকার শেষ করে দিয়েছেন। এখন ডিবিটি হয়ে গেছে, বছরে যত কাজ হবে ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়। কাজে গল্পের গরু গাছে চড়িয়ে ওনারা বিভ্রান্ত করার এই অপপ্রয়াস পর্যন্ত করেছেন। বাকি তো সব অনেক গল্প করেছেন। ওনারা বলছেন নেশা সামগ্রী তো ধরা পড়ছে প্রচুর পরিমাণে, কিন্তু সামগ্রীগুলি যায় কই? সামগ্রী, নেশা সামগ্রী ধরার পর কি হয় সেটার কৈফিয়ত ওনারা চাইতে পারেন। চাইবেন কোথায়? প্রশাসনের কাছে চান? কোথায় যায়? কিন্তু এইটা তো স্বীকার করেছেন যে আপনাদের সময় নেশা কারবারি যারা ছিল, কথা বলুন। আপনাদের সময় নেশা কারবারি যারা ছিল তারা অবাধে নেশা, পাচার বাণিজ্য, নেশা এইগুলিকে ছড়িয়ে দিত এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতেন না। নেশার সাম্রাজ্যটা আপনাদের হাত ধরে তৈরি হয়েছিল। 2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই নেশার সাম্রাজ্যকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার মতন সমস্ত পদক্ষেপ প্রশাসনিকভাবে এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজ্য সরকার করছেন, এবং যার ফলে আজকে চুড়াইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত প্রত্যেকটি জায়গায় নেশা কারবারের সঙ্গে যারা যুক্ত এবং সেই নেশা সামগ্রী, কোটি কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত হচ্ছে এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে এনডিপিএস এ মামলা গৃহীত হচ্ছে, তারা বিচারাধীন রয়েছেন। বিচার প্রক্রিয়া তো আর রাজ্য সরকার ইচ্ছে করলেই 3 দিনে করতে পারে না, সেটা মহামান্য আদালত রয়েছেন, ওনাদের মতন করে বিচার প্রক্রিয়া হবে। কিন্তু এইটা স্বীকার করতে হয়েছে ওনাদেরকেও সাংবাদিক সম্মেলনে যে নেশা সামগ্রী ব্যাপক পরিমাণে আটক হচ্ছে, তাদের কাণ্ডারীরা ধরা পড়ছেন, এবং সেই সঙ্গে চাকরি নিয়ে কথা বলেছেন। রাজ্য সরকারের সর্বজনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় চাকরি নিয়ে বিস্তারিত গত কয়েকটি অফার বন্টনের জায়গায় তিনি স্পষ্ট করেছেন আপনাদের সামনে কোন কোন দপ্তরে কিরকম চাকরি হচ্ছে, কিভাবে হচ্ছে। সেই জায়গায় ওনাদের প্রশ্ন, দুটো প্রশ্ন মূলত ওনারা রেখেছেন। এক, শূন্যপদ পূরণ সংক্রান্ত, আর 2, কেন অফার বন্টন করতে গিয়ে রাজ্য সরকার এইরকম ব্যবস্থা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রী বিধায়করা কেন এইভাবে অফার দিচ্ছেন? একটাই কারণ, সরকারের 1% দুর্বলতা নেই। সম্পূর্ণ স্বচ্ছতার নিরিখে, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যারা যোগ্য তারাই চাকরি পাচ্ছেন এবং পাবেন। এটা বামফ্রন্টের সরকার নয় যে 10,323 চাকরি চলে যাবে, ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি চলে যাবে, কিংবা আরো বিভিন্ন ডিপার্টমেন্টের যারা রেঞ্জারের থেকে শুরু করে ফরেস্ট, অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে যারা চাকরি একটা সময় পেয়েছিলেন,
বহু লোকের চাকরি সিপিএম সরকার দিয়েছেন, এমনভাবেই দিয়েছেন যে চাকরিগুলি চ্যালেঞ্জ হলে নিশ্চিতভাবে সেগুলি কোর্টে বাতিল হবে, সেটাকে নিশ্চিত করেছেন। কারণ তাদের জীবন নিয়ে জুয়া খেলেছেন সিপিএম তথা বামফ্রন্ট। কিন্তু রাজ্য সরকার, জনদরদী সরকার, মানুষের জন্য প্রতিশ্রুতি নিয়ে এসছেন এবং রাজ্যের সার্বিক উন্নয়নে একেবারে প্রত্যন্ত থেকে শহর পর্যন্ত, জাতি জনজাতি থেকে শুরু করে প্রত্যেকটি অংশের মানুষের সার্বিক কল্যাণের জন্য সরকার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন। এবং তার জন্য চাকরিতে স্পষ্টত একটা স্বচ্ছতার নীতি নিয়েছেন। এবং রাজ্য সরকার যে তথ্য আপনাদের সামনে রেখেছেন, আপনারা নিশ্চয়ই সেটা অবগত আছেন। 16,942, এটা হচ্ছে শুধুমাত্র সরকারি চাকুরির কথা বললাম আমি, 16,942, যার মধ্যে আসলে বামফ্রন্টের মাথাটা খারাপ হয়ে গেছে যে 2025 তারা জানেন, সচেতনভাবে তারা জানেন, যেভাবে প্রত্যেকটি চাকরির ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়ে আগামী 1 বছর 2025 সাল আরো যেই রিক্রুটমেন্ট হতে চলেছে রাজ্যে, এই পরিমাণ রিক্রুটমেন্ট হলে এদের বেকারদের নিয়ে কোনো কথা বলার মতন জায়গা থাকবে না। যেই পরিমাণ রিক্রুটমেন্টের জায়গা প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর কিছু আছে হাফ প্রসেস ডান, কিছু অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, 3টে ধাপে রয়েছে। সেই সংখ্যা যে কয়েক গুণ হয়ে যাবে সেটা নিশ্চিতভাবে তারা জানেন। কারণ এটা রিফ্লেকশন 2025-এর 4 মাসে দিচ্ছে। এপ্রিল পর্যন্ত, জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত 3296 জনের অফার পেয়েছেন আমার রাজ্যের বেকার যুবক যুবতী যারা রয়েছেন। এর থেকে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার যে আন্তরিকতার সঙ্গে একটা স্বচ্ছ নিয়োগ নীতি নিয়ে কাজ করছেন, তার সঙ্গে বাকি যারা রয়েছেন, যারা হয়তো সরকারি চাকরি পাচ্ছেন না, তাদেরকে লঘু উদ্যোগ বলুন কিংবা এসএসজির মাধ্যমে লাখপতি দিদি বলুন, ত্রিপুরার মতন রাজ্যে প্রায় 92,000 আমাদের মায়েরা বোনেরা লাখপতি দিদি হয়েছেন, মানে বছরে রোজগার করছেন 1 লাখ টাকার উপর তাদের স্বসহায়ক দল থেকে। এইগুলি তো আমরা হিসেবে ধরছি না। এই যে ইয়ের মাধ্যমে, আমাদের আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কতজনকে দিলাম, এটা হিসেবে ধরছি না। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কতজনকে দিয়েছি সেটা আমরা হিসেবে আনছি না। নমস্কার, কে বলছেন? ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেন্টারের মাধ্যমে কতজনকে দিয়েছি সেগুলো হিসেবে আনছি না। দেখুন, বিজেপির যে সুব্রত বাবু যে কথাটা বললেন যে স্বচ্ছতার মাধ্যমেই দেওয়া হয়েছে, এটা সত্যতা। মুখ্যমন্ত্রীর হাতে অফার আসে, এটা কিসের সত্যতা? দেখবেন সরকার টাকা দিলে যে চাকরিগুলি দিয়েছে, এই সবগুলো চাকরির উপরে আবার আঘাত আইতে পারে আমার মনে হইতেছে। এটা তো করা একদম কোন রকম উচিত হয়নি মুখ্যমন্ত্রীর হাতে অফার বিলি করা। আমরা ভোট দিই মাত্র 5 বছর লেগে, 6 মাসের লেগে, একদিনেও তারপর যেতে পারে। তো এই ব্যক্তি হাতে অফার কি করা যায়, পার্টি অফিসে কি করা যায়? আসলে সিপিএম, কংগ্রেস, বিজেপি যেইভাবে চাকরিগুলি মানুষের দেয় আর যেভাবে চাকরিগুলি সর্বনাশ হইতেছে বেকারদের আশা ভরসা, এরা বিশ্বাসঘাতকতা করতেছে ভারতবর্ষের মানুষের সাথে। এই বিজেপি গভর্নমেন্ট বলুন, সিপিএম, কংগ্রেসের সময় এরকম হয়েছে, তৃণমূল, এই 4টা দল বিশ্বাসঘাতকতা করতেছে ভারতবর্ষের সাথে। এবং দেশের যে সংবিধান বা নিয়ম কানুন সব তারা সরকার করে দিতেছে অতি লোভে। মিনিস্টার আছে, সিবিআই লাগানো দরকার তাদের উপরে, কংগ্রেস থেকে আরম্ভ করে সিপিএম, তৃণমূল, বিজেপি সবদের উপরে সিবিআই লাগানো দরকার। এই টাকাগুলি তারা এইভাবে অপরাধ করে করিয়া মানুষের যারা মানে সাধারণ মানুষ, তারা অর্থনৈতিক লোকসান করতেছে। এরা যে কি আমরা লোকসান করানোর লেগে, দেশটা লোকসান করানোর লেগে তারা আমরা ভোট দিই করতো। এরকম যেমন জঘন্য প্রধানমন্ত্রী, এমন জঘন্য সেই জিনিসটা সমস্ত ভারতবর্ষ এরা কলঙ্কিত করে লাইতেছে। মানে বলার কিছু নাই। বিদেশের মধ্যে ভারতবর্ষ একমাত্র এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার শাসনে দেশটা বরবাদ হইতেছে, মূল নিবাসীর অস্তিত্ব খাইয়ে লেগেছে এই বিদেশি আর্য ব্রাহ্মণরা, ঠাকুররা। তাদের সাজিছে
আজকে ভারতবর্ষের মানুষের বেকার জ্বালা যত যন্ত্রণা আছে সব শেষ, আর তারা লক্ষ লক্ষ কোটি টাকা নিজের কাছে খরচা করে দিচ্ছে মন্ত্রীর নামে, এই নামে, সেই নামে, ব্যবসার নামে, সব লোকটা নিতে চাই। এরা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়া করে রয়েছে ভারতবর্ষে। আল্লাহ আছে উঠতে দালাল, এটি বইয়া এদের পক্ষপাতিত্ব নিয়ে যা মনে হলো কাজ করতেছে। আমরা ভারতবর্ষের মানুষের ধ্বংস করে দিতেছে। এদিকে একটা হইল নাকি কথা হইল বলেন তো? দেখা যায় আশা বছর সব শেষ। আজকে যদি একটা লোক 10 বছর চাকরি করে, 12 বছর চাকরি করবে, 5 বছর চাকরি করে, চাকরিগুলো জানিয়া পরিস্থিতিটা কি হইতে পারে, মন মানসিকতা কি রকম হইতে পারে? আমরা এই আর্য ব্রাহ্ম যতদিন ভারতবর্ষের থেকে তাদের মানে বহিষ্কার না করে ততদিন পর্যন্ত তাদের শাসনে ভারতবর্ষের অন্যবাসীরা ধ্বংস হয়ে দেব। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই দেবো। আর তাদের যে দালাল ভর্তি পোস্ট আছে আমরা ভারতবর্ষে, যে দালালের মাধ্যমে আমরা জনসাধারণ ধ্বংস হইতেছি, বরবাদ হইতেছি, আমাদের সয় সম্পদ তারা লুটে নিতে, তাদেরও কঠোর বিচার আনা দরকার। ভারতবর্ষে খুব দরকার সমস্ত যে নেতা এমএলএ আছে সবগুলির বিরুদ্ধে সিবিআই কাজ করা, নাহলে ভারতবর্ষ অবস্থা খুব ভয়াবহ, গৃহযুদ্ধের পর এবং তাদেরও ক্ষতি হোক, এটা একদম আমরা নিশ্চিত। কারণ ভারতবর্ষের মানুষের মানসিকতা এরা বরবাদ করে দিয়েছে এই রাজ্য ব্রাহ্মণ শাসকরা। এরা টেররিস্টের মতো কাজ করতেছে, বিভিন্ন চারিদিকে দাঙ্গা হাহাকার ব্রাহ্মণ তাই করতেছে। তারাই টেররিস্ট ভারতবর্ষের। আর কি মাধ্যমে কতজনকে দিয়েছি সেগুলো হিসেবে আনছি না। ওইগুলি যদি হিসেব করা হয় সংখ্যাটা অনেক অনেক গুণ। কিন্তু তারপরেও দেখুন, স্বচ্ছতার জন্য মানুষ সন্তুষ্ট বলে একটা চাকরি এখন পর্যন্ত কোর্টে চ্যালেঞ্জ হয়নি এবং কোথাও কোনো রকম কেওয়াস নেই। যেখানে আপনারা 3 বার জব ফর্ম ফিল আপ করিয়েছিলেন 96 থেকে, রাজ্যবাসী ভুলে যায়নি। আপনাদের সময় অফার কিংবা চাকরির লিস্ট তৈরি হতো এলসি অফিস, ডিসি অফিস হয়ে স্টেট অফিস, তার জন্য 2-3 জনকে আপনারা ক্ষমতা দিয়ে রাখতেন, আর তারা যাবতীয় কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিল। এই ধরনের কোন রকম বিষয় বর্তমান সরকারের সময়ে নেই। তার জন্য আপনাদের সময়ে যে সিনারিও ছিল, সোশিও পলিটিক্যাল সিনারিও, তার এখনকার সময়ে তার লেশ মাত্র নেই। আপনাদের সময় কি ছিল? অফার কেলেঙ্কারির জেরে জুতো পেটা শুরু, এই ছিল আপনাদের সময়ে। 2013 সালের কথা বলছি। আপনাদের সময় কি ছিল? বেকার বিদ্রোহে বেসামাল সারা রাজ্য, পার্টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলা, নেতারা বাড়িতে ঢুকতে পারছেন না, এই ছিল আপনাদের সময়। এরকম যদি দেখাতে থাকি তাহলে কয়েক ডজন দেখাতে পারবো, কিন্তু সেটা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। কিন্তু বর্তমানে ওনাদের একটা স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ আছে। আপনারা দেখবেন প্রতিটা জায়গায়, সে বর্তমানে বিরোধী দলনেতা থেকে শুরু করে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একটা জায়গায় ঘুরে ফিরে রোজ আসেন, কাজ নাই, খাদ্য নাই। অর্থাৎ যারা রাজ্যে 35 বছর নৈরাজ্য কায়েম করেছিলেন, নাইরাজ্যে পরিণত করেছিলেন রাজ্যটাকে, গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন, তারাই এখন তাদের সেই তৈরি বৃত্তের মধ্যে বিচরণ করছেন বলে ইতিবাচক কিছু দেখেন না। বিভ্রান্ত করার জন্য গল্প রচনা করছেন প্রতিদিন। কাজেই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যে ওমেন এম্পাওয়ারমেন্ট এবং যে বেকার যুবক যারা রয়েছেন, উদ্যোগপতি যারা হতে চান, তাদের জন্য যে সমস্ত বিষয় রয়েছে, তাদের সমস্ত কিছু মিলে তারা এখন বুঝতে পারছেন এইভাবে যদি সরকার চলতে থাকে তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ চির অন্ধকারে বিলীন হয়ে যাবে। তার জন্য ন্যাশনাল হাইওয়ে 10টা হচ্ছে, আপনারা জানেন, ত্রিপুরা রাজ্যের মতন ছোট্ট রাজ্যে ন্যাশনাল হাইওয়ে কি নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করছেন। এটা খুব স্বাভাবিক ঘটনা। একটা জায়গায় যখন নতুন একটা রাস্তা নির্মিত হয় তখন প্রথম লেয়ারের পর সেটা ভাঙে, মেরামত করতে 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 একটা সময় লাগে। কারণ আপনারা নিশ্চয়ই আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত যে জাতীয় সড়ক হয়েছে তার অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের রয়েছে।
প্রথম বছর রাস্তাটা নির্মাণের পর দ্বিতীয় বছর বহু জায়গায় ভেঙেছে। যেখানে ভাঙছে, বর্ষা আসছে, ভাঙবে রাস্তা, সেইটাকে নিয়ে বলছেন রাস্তায় নাকি মাছ চাষ করা যাবে। এটা রাজ্যবাসীকে অপমান করা, এই ধরনের কটূক্তি করে উন্নয়নের বিরুদ্ধে তাদের নেতিবাচক মানসিকতার প্রকাশ পায়, যেখানে এই ধরনের উক্তি করতে পারেন কেউ। আর সেই সঙ্গে যে সমস্ত বিষয়গুলি থেমে গেছে তাকে জিয়ে আবার সেটাকে নিয়ে বিভেদ তৈরি করার মতন একটা বিষয় রাখলেন কে? রাধাচরণ দেববর্মা। 16 এপ্রিলের একটি ঘটনাকে কেন্দ্র করে মোহনপুরের একটি রেফারেন্স দিয়ে তিনি বলছেন ওখানে নাকি অনেক লোক এখনো গ্রাম ছাড়া, এখনো সেখানে আজান চলে না, বন্ধ আছে। সম্পূর্ণ মিথ্যা। আমি রাধাবাবুকে বলবো আপনি আজকে বিকালে যান, গিয়ে দেখুন সংখ্যালঘু ভাইয়েরা সেখানে নামাজ পড়ছেন, যারা নামাজ পড়ার, একটা লোক বাড়ি ছাড়া নেই। যখন পহেলগাঁওয়ের মতন ঘটনা নিয়ে গোটা দেশ যখন এককাঠা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, যেখানে বেছে বেছে একটা অংশকে আঘাত করা হয়েছিল, ওনাদের প্রবলেমটা কোন জায়গায়? রাজ্যের মুখ্যমন্ত্রী কটা দপ্তর রাখবেন সেটা, না স্বাস্থ্য পরিষেবা নিয়ে? তাহলে একটা দল কতটা দেউলিয়া হলে কোন দলের কোন মন্ত্রীর কাছে কোন দপ্তর থাকবে সেইটা নিয়ে কথা বলতে পারে? এটা তো দেউলিয়াপনা তাদের। আর বাকি রইল রাজ্যের স্বাস্থ্যচিত্র। স্বাস্থ্যচিত্রের কথা আমাদের চেয়ে আপনারা অনেক ভালো করে জানেন। যেই ধরনের অপারেশন, যেই ধরনের জটিল জটিল রোগের চিকিৎসা বর্তমানে ত্রিপুরাতে হচ্ছে, গত 2018 আগ পর্যন্ত তথ্য নিয়ে দেখুন কটা ডিপার্টমেন্ট ছিল মেডিকেল কলেজে, কজন প্রফেসর ছিলেন, কটা জটিল অপারেশন হয়েছিল, কত পরিমাণ রোগীকে ত্রিপুরা থেকে বাইরে যেতে হয়েছিল ছোট ছোট বিষয়ে। ইভেন গলব্লাডার স্টোন অপারেশনের জন্য পর্যন্ত মানুষ এখানে ভরসা করতে পারেনি। আর এখন এখানে ওপেন হার্ট সার্জারির জন্য মানুষ ভরসা করছে, এখন এখানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য মানুষ ভরসা করছে। তারপর কি বলতে চান ওনারা? কাজেই এটা ওনাদের দেউলিয়াপনা, শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা। এবং তার জন্য আমি বারবার বলি রাজ্যের সচেতন মানুষ যারা রয়েছেন বিষয়গুলি একটু অনুধাবন করার চেষ্টা করুন। আপনাদেরকে বিপদগামী করার, বিভ্রান্ত করার চেষ্টা চলবে, কারণ ক্ষমতা হারিয়ে দীর্ঘদিন ওনারা এখন এই একটাই প্রয়াস নিয়েছেন, কি করে বিভ্রান্ত করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে উস্কানি দিয়ে রাজ্যের উন্নতিটাকে একটু স্তব্ধ করে দেওয়া যায় এবং এইটাকে নিয়ে রাজনীতি করা যায়। এই সস্তা নেতিবাচক রাজনীতির থেকে মানুষ বেরিয়ে এসছে, কাজেই মানুষ তার যোগ্য জবাব দেবে। সাম্প্রদায়িক সুরসুরি উস্কে দেওয়ার জন্য থেমে যাওয়া ঘটনাকে টেনে আবার জিয়ে তোলার মতন নোংরা রাজনীতির চক্রান্তও করছেন ওনারা। কাজেই ওনাদের মধ্যেও কিন্তু যারা সিপিআইএম করে, বামফ্রন্ট করে, আমি তাদেরকে বলছি আপনাদের মধ্যেও অনেকে আছেন যারা শিক্ষিত, যারা সচেতন। আপনাদের মধ্যেও সিংহভাগ আছেন যারা দেশটাকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, নিজের পরিবারকে ভালোবাসেন। তাদের বিভ্রান্তিতে, উস্কানিতে পা দেবেন না। আপনারাও রাজ্যের উন্নয়নের জন্য, দেশের সুরক্ষার জন্য তাদের তৈরি এই ফাঁদ থেকে বেরিয়ে আসুন। আশা করি রাজ্যের মানুষ তার সমুচিত জবাব তাদেরকে দেবেন এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কোনো উস্কানিতে পা দেবেন না। এবং সেই সঙ্গে দেশের সামনে যে সমূহ বিপদ, সেই সময়ে দেশের স্বার্থে, দেশবাসীর স্বার্থে নিজেরা ঐক্যবদ্ধ থাকবেন, কোনো বিভ্রান্তিতে পা দেবেন না, উস্কানিতে পা দেবেন না। এই বিনম্র আবেদনটুকু আমরা রাজ্যবাসীর উদ্দেশ্যে রাখছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আপনারা শুনলেন সেখানে সুব্রত বাবুর বক্তব্য, তার পাশাপাশি তিনি বেশ কয়েকটি বিষয় সেখানে উপস্থাপন করেছেন।
এই উপস্থাপন করার বিষয়গুলো নিয়ে যখন চারদিকে আলোচনা শুরু হয়েছে, যে প্রেক্ষাপটে আজকের বিষয়টি আমি উপস্থাপন করলাম, যে আলোচনা চারদিকে শুরু হয়েছে, সেটা সত্যি সত্যি রাজ্যের যে লাখ লাখ বেকার আছে তাদের জন্য, তাদের সকলের জন্য সরকার কি ভাবছে কিনা। চলতি মাসে বা তারপরে আরও কয়েকটি অফার দেওয়ার আয়োজন হবে বলে খবর, এবং সে চাকরি প্রক্রিয়া অফার দেওয়ার কাজও ইতিমধ্যে শুরু, অফার তৈরি করার কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং তা দেওয়ার বা তা বিতরণের আয়োজন করা হবে। এই আয়োজন নিয়ে যে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা বা সিপিএম নেতৃত্ব, তার খানিকটা হলেও আজ জবাব দেওয়ার চেষ্টা করেছেন। আমরা শুধু কয়েকটি বিষয় যখন আপনাদের প্রত্যেকে নিয়ে আলোচনা করি, প্রত্যেকের কাছে উপস্থাপন করি, তখন আমরা বলার চেষ্টা করি যে অভিযোগগুলো তোলা হয় তার অভিযোগের ভিত্তিতে সরকারের পক্ষ কি বলছে। সেদিক থেকে যে অভিযোগ তোলা হয়েছে সিপিআইএম এর তরফে, আমরা তাদের বক্তব্যগুলো একবার শুনি। কিছু চ্যানেলে শুধু আজকে কেন, কদিন আগে এরকম একটা অফার বিলি করা হয়েছে, সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যগণ, কোথাও কোথাও তাদের কোনো কোনো বিধায়ক, তারা এই জাতীয় দাবি করছেন, বলছেন যে এই সময়েতে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত 7 বছরে খুবই স্বচ্ছ প্রক্রিয়াতে চাকরির এই বন্টন হচ্ছে, যোগ্যরা চাকরি পাচ্ছেন, আর তাদের সরকার আসার আগে নাকি পার্টি বেস থেকে এই চাকরি অফার বিলি করা হতো, এমনকি মন্ত্রীদের বাড়িতে, এমএলএদের বাড়িতে, সেখান থেকেও বেকারদের ডেকে হাতে অফার তুলে দেওয়া হতো। আমি খুব বিনয়ের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, যদি চাকরি প্রদানের প্রক্রিয়াটা সম্পূর্ণ নিরপেক্ষ, নমস্কার, কে বলছেন? সম্পূর্ণ একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে হয়ে থাকে, সেই সিস্টেমে তো মন্ত্রী বিধায়ক যুক্ত থাকার কথা না, এবং এরকম ভাবে চাকরি অফার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে হয়, সেখানে মন্ত্রী বিধায়কদের উপস্থিতি, মঞ্চ আলো করা, তার অর্থটা কি? অর্থাৎ নমস্কার, কে বলছেন? যারা চাকরি পাচ্ছেন তাদেরকে প্রভাবিত করা। দেখো, বলছি স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারী আমরা আগামী কিছুদিনের ভিতরে আন্দোলন চলছি, বিরাট ভয়ের জন্য সভা হবে, আগরতলা করতে যাচ্ছি। তো আমাদের পক্ষে থেকে উনি, বিরোধী দলও আমাদের পক্ষে কিছু বলে না। এখন তো রাজ্য সরকার, বিজেপি সরকার তো আমাদের অনেক অনেক কিছু সরকার দিয়েছিল, এখন দেখছি সবকিছু উল্টো হয়ে গেছে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য নিয়ে বসে রয়েছে, কিন্তু এখনো মুখ্যমন্ত্রী মানিক শাহ, উনি একজন শিক্ষিত লোক হয়ে আমাদের অনিয়মিত কর্মচারীদের ব্যাপারে কিছুই বলছে না। আমরা তো বলতাম আগে একজন গজমূর্খ মুখ্যমন্ত্রী চলে গেছে, ভালো হয়েছে, এখন একজন শিক্ষিত মুখ্যমন্ত্রী, কিন্তু উনি তো আরো গজমূর্খ দেখা যাচ্ছে এখন, অনিয়মিত কর্মচারীদের ব্যাপারে কিছুই বলছে না। নমস্কার। দেখো, আমরা তোমাদের চাকরি দিচ্ছি, তো চাকরি যদি একটা সিস্টেমের ব্যবস্থার মধ্যে দিয়ে হয়ে থাকে, এরকম অনুষ্ঠান হতে কোনো আপত্তি নেই। সেই অফার লেটার বিলি করুক সে দপ্তরের সেক্রেটারি বা দপ্তরের যিনি অধিকর্তা, তিনি। কেন সেখানে মন্ত্রী আসবেন, কেন সেখানে বিধায়ক আসবেন? এখানেই তো দাল মে কুছ কালা হ্যায়। তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী হতে পারেন। বামফ্রন্ট সরকারের 25 বছরে কেউ বলতে পারেনি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বা কোনো মন্ত্রীর কোয়ার্টারে বা এরকম কোনো
অনুষ্ঠান করে মন্ত্রীরা অফার বিলি করেছেন। চাকরি ইন্টারভিউ হয়েছে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়াতে, এবং তার প্রক্রিয়া সম্পন্ন করে সে অফার ডাক যুগে যারা চাকরি পেয়েছেন, অর্থাৎ অফার যারা পেয়েছেন তাদের বাড়িতে গেছে, তারা জয়েন করেছে। মাঝখানে কোন জনপ্রতিনিধি এবং কোন রাজনৈতিক দলের কোন নেতৃত্বের কোন ভূমিকা সেখানে রাখার কোন সুযোগ নেই। কেউ সেখান থেকে কোন ধরনের ফায়দা, কোন ধরনের যে এই কি বলে বোনাস পাওয়ার কোন স্কোপ সেখানে নেই। কিন্তু আজকে কি হচ্ছে, এই ট্রান্সপারেন্সির নামে ওই পশ্চিমবাংলার নদিয়া জেলা, কোন একটা জেলা থেকে একসাথে এর আগে যে জেআরবিটি চাকরি হয়েছে, আসামের ডুবরি জেলা এবং পশ্চিমবাংলার আরো কোন কোন পকেট থেকে সেখানকার আরএসএস বিজেপি নেতাদের সুপারিশে এখানে জয়েন করেছেন। কোন পোস্টে? হ্যাঁ, প্রফেসর, ডাক্তার, জুডিশিয়ারি অফিসার, টিসিএস, টিপিএস, এই জায়গায় যে উৎকর্ষতা অর্থাৎ কোয়ালিটির জন্য বাইরের ছেলে মেয়েদেরও অংশগ্রহণ করার সুযোগ থাকে। ইউনিভার্সিটিতে পড়াবেন, কলেজে পড়াবেন, স্বাভাবিক সেই জায়গায় যদি মেধাবী শিক্ষক শিক্ষিকা আসেন, এটা আমাদের শিক্ষার ক্ষেত্রে তার যে মানে গুণমান বাড়াবে। এখনো সেগুলো হয়, তখনও হতো, কিন্তু কোন চাকরি? গ্রুপ ডি, এই যে কদিন আগেও তারা চাকরি দিয়েছেন মাল্টি টাস্কিং স্টাফ নামে, এমটিএস, মানে মাল্টি টাস্কিং মানে হলো নাইট গার্ডও হতে পারে, পিয়নও হতে পারে, কুকও হতে পারে, পিয়নও হতে পারে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা পেয়েছেন তারা হলেন এমএসসি পাস, এগ্রি এমএসসি, বিএসসি পাস, এলএলবি পাস, ডাবল এমএ, এমনকি পিএইচডি করা ছেলে মেয়ে। পোস্ট কি? মাল্টি টাস্কিং স্টাফ, মানে গ্রুপ ডি। আর সেই জায়গায় পশ্চিমবাংলা, আসাম থেকে যারা এসছে 8, 9, 10 পাস। ত্রিপুরাজ্যের মধ্যে এই মেধা পরীক্ষাতে তাদের যোগ্যতা অর্জন করার জন্য আপনারা শুনলেন সেখানে বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তীর যেমন বক্তব্য রয়েছে, তার আগে বিরোধী দলনেতা তথা প্রাক্তন মন্ত্রী অর্থাৎ পলিট ব্যুরো সদস্য, সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরীরও বক্তব্য ছিল। কি প্রেক্ষাপট বক্তব্য, বামফ্রন্ট সরকারের আমলে চাকরির কিভাবে দেওয়া হতো তার সঙ্গে বর্তমানে তুলনা টেনেছেন। সেদিক থেকে স্বচ্ছতার ক্ষেত্রে আজ সুব্রতবাবু আরো একবার বলছেন, তিনি তার মতন করে কথাগুলো বলছেন যে এইভাবে অফার দেওয়া হচ্ছে, এভাবে দেওয়া হবে, কারণ 1% কোনো দুর্বলতা ডাক্তার মানিক সাহার সরকারের নেই এবং কোনো চাকরি যাবে না, গ্যারান্টি দেওয়া হয়েছে, কোনো মামলা হবে না। সুতরাং সেখানে চাকরি এভাবে অফার দেওয়া হবে এবং এই অফারের প্রক্রিয়াটাকে স্বচ্ছতার মধ্যেই রেখেছেন বিজেপি নেতৃত্ব। সার্বিক দিক থেকে কয়েকটি বিষয় বোধহয় আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, বাকি মূল্যায়ন আপনারাই করবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।